Done? Okay. Today, আমরা যেটা করব, we will discuss about some vocabulary. As you already know, there will be a page which will be provided during your midterm exam. শুনেছেন আপনারা? মিডটার্মে আপনাদের একটা পেজ দেওয়া হবে, সেখানে জাস্ট আপনার ভোকাবুলারি প্লাস গ্রামারের স্কিলটা দেখা হবে। এখন এটা সবার জন্য বাধ্যবাধক নয় যে অ্যান্সার করতেই হবে। আপনাদের এখন মাথার উপর দিয়ে যেতে পারে যে লিটারেচারের স্টুডেন্ট আমরা, হোয়াট শুড উই রাইট ইন দ্য স্ক্রিপ্ট? আই মিন সময় তো শেষ হয়ে যাবে, সো আমরা লিখবো কি আবার এইটাই বা ফিল আপ করবো কখন? যাদের আমরা তো দেখি, আমরা অ্যাজ এ ফ্যাকাল্টি আমরা যখন ইনভিজিলেশন দেই, আমরা দেখি যে আপনাদের অনেকের অনেক আগে এক্সাম হয়ে যায়, আপনারা দিয়ে চলে যান। এটা অবশ্য সিএসই অন্য ডিপার্টমেন্টের ম্যাথ রিলেটেড যাদের, সো ইংলিশেও হয়। সো আপনারা যেটা করবেন, আপনি ওটা শেষ করে আপনি একটা চ্যালেঞ্জ নিলেন, কতটুকু পারেন বা জানেন সেটা একটু করলেন, করে তারপর পরীক্ষা শেষে যদি সময় থাকে তাহলে আপনি দিলেন, না হলে নাই, সমস্যা নেই। সো আর গ্রামার হলো আপনারা নিজেদের মতো পড়ে নেবেন, আর ভোকাবুলারি হলো আমরা 20টা করে স্টুডেন্টদেরকে শেখাবো। আমি 21 থেকে 40 পর্যন্ত পড়াবো। সো মাই টপিক ইজ অ্যাবাউট ডেসক্রিপটিভ অ্যান্ড সেন্সরি, এই রিলেটেড। আমি এখন খুঁজে পাচ্ছি না, বাট একটা ছিল, আমি একটা সময় জিআরডির ওয়ার্ড পড়েছিলাম, তো সো ওই জিআরডির ওই ওয়ার্ডগুলো মোবাইলে একটা ফ্ল্যাশ কার্ড টাইপের বা কুইজলেটের মতো করে থাকতো, ওখানে ছবি দেওয়া থাকতো। ওইটা আরও বেশি ইফেক্টিভ ছিল, যে দেখে যদি বোঝা যেত তাহলে আর একটু হতো আর কি, আরও মোর ইফেক্টিভ হতো। সো ওটা পাচ্ছি না, যদি পাই। আপনাদের আর ক্লাস আছে, আর আজকেরটা ছাড়া আর 2টা, নেক্সট বুধবার, তারপরে শনিবার, তারপরে শনিবার, আর এক সপ্তাহ আছে। সো আর 2টা ক্লাস পাচ্ছি আমি আপনাদের সাথে, বিকজ বলা হয়েছে আফটার December 7 নো ক্লাস উইল বি এন্টারটেইন। আর হলো প্রেজেন্টেশনের ব্যাপারে আমি বলেছিলাম যে জমা দেওয়ার শেষ সময় হলো পর্যন্ত একটা সময় বেঁধে দিয়েছিলাম, বাট ওটা বোধহয় হবে না, যেহেতু আপনাদের কাউন্ট করা লাগবে। আপনারা চেষ্টা করবেন ডিসেম্বরের 7-এর মধ্যে দিয়ে যেতে প্রেজেন্টেশনগুলো, ইয়াতেই যেখানে দিতে হয় আর কি, অন্য প্রেজেন্টেশন গ্রুপে আর কি, ফেসবুক গ্রুপে। সো ওখানে চেষ্টা করেন। আর এখন তো আপনাদের সেরকম কি চাপ আছে এক পড়াশোনার চাপ ছাড়া? আপনাদের তো অলরেডি অলমোস্ট কতগুলো প্রেজেন্টেশন হয়ে গিয়েছে, সো এখন চেষ্টা করেন 7 তারিখের মধ্যে দিয়ে দেওয়ার আর কি। আচ্ছা, ডেসক্রিপটিভ অ্যান্ড সেন্সরি, এই ওয়ার্ডগুলো একটু দেখেন। আমার আছে হলো 21 থেকে 40 পর্যন্ত, আমি আজকে 10টার মতো দেখাই, তারপরে আমি মূল টেক্সটে যাব, কনটেক্সটে। প্রথমটা হলো ক্যাপ্রিশাস। আপনাদেরকে শুধু এগুলো দেখলে হবে না, আপনাকে প্রোনাউন্সিয়েশনগুলো পর্যন্ত শিওর হতে হবে যে এগুলোর উচ্চারণ কী। হ্যাঁ, লিখতে পারেন, জাস্ট নামগুলো লেখেন, আপনার মাথায় থাকবে। তাহলে আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আপনারা লেখেন, অন্তত খাতায় লেখেন। লিখলে আপনারা জানেন না যে লেখার পাওয়ার আছে, এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত। লিখলে কি হয় জানেন? লিখলে হলো ব্রেনে একটা ইমপ্রিন্ট বা ছাপ সেটার পড়ে যায়। তখন দেখেন না যে আপনারা অনেক লেখা প্র্যাকটিস করেন, লেখা প্র্যাকটিস করলে ওটা মুখস্থ থাকে, মনে থাকে, মাথায় থাকে। তো প্রথম শব্দটা হলো ক্যাপ্রিশাস। আচ্ছা, পরের শব্দটা হলো কর্পুলেন্ট, তারপরে হলো ডিক্রিপিট, তারপরে আছে এফিমেরাল। হয়তো শব্দটা দেখে মনে হচ্ছে যে উচ্চারণ কেমন হবে, আমি বলে দিচ্ছি। তারপরও প্লাস আমি মোবাইলে জাস্ট প্রোনাউন্সিয়েশনটা আটার করে দেবো। আপনারা শুধু ভোকাবুলারি শিখলে হবে না, জাস্ট প্রোনাউন্সিয়েশনটা অনেক জরুরি, বেশি জরুরি আরও। এফিমেরাল, তারপরে আছে ফাস্টিডিয়াস, আর আছে হলো ফ্লোরিড। এই কয়টার এখন আমি একটু প্রোনাউন্সিয়েশন দেখে দিই, 1 মিনিট। প্রথমটা হলো ক্যাপ্রিশাস, রাইট? ক্যাপ্রিশাস। আচ্ছা, প্রোনাউন্সিয়েশনটা দেখেন, ক্যাপ্রিশাস, এভাবে হলে হবে। আচ্ছা, অর্থের দিকে আমি পরে যাচ্ছি, আগে উচ্চারণটা দেখেন, শব্দটা দেখেন। এরপরের শব্দ হলো কর্পুলেন্ট। আচ্ছা, এরপরের শব্দটা হলো কর্পুলেন্ট।
Corpulent. Corpulent. কর্পুলেন্ট, Corpulent. কর্পুলেন্ট, হ্যাঁ এটা মানে অ্যাকসেন্টটা হলো ব্রিটিশ। Corpulent. আচ্ছা, আপনাকে ব্রিটিশ অ্যাকসেন্টে বলতে হবে না, আমেরিকান অ্যাকসেন্টেও বলতে হবে না, জাস্ট মেনটেন করবেন, মেক শিওর ইন্ডিয়ান অ্যাকসেন্ট যেন না হয়ে যায়। ইন্ডিয়ান অ্যাকসেন্ট মানে হলো ইংলিশ, মানে বলি আর কি আমরা, যে মনে হবে যে ওরা হিন্দি বলছে, ইংলিশ বলছে না, দে আর টকিং লাইক দে আর টকিং হিন্দি। বাজে লাগে, খুব দৃষ্টিকটু লাগে। আবার আমাদেরও বাংলিশ, বাংলাদেশের আমাদের উচ্চারণগুলো যেরকম বাংলায়, আমরা কথাও বলি ইংলিশে সেভাবে, খুবই বিচ্ছিরি লাগে ব্যাপারটা। দরকার নাই আপনার তো অত, আমার ওয়াটার, ব্রিটিশরা তো ওয়াটার যেমনভাবে বলে, আপনি মানে শুনলে, হ্যাঁ না না আমি বলে শোনাবো, ওথা ওথা, তারপরে হ্যারি পটার বলবে হ্যারি পটার। সো এই যে এরকম করে যে মানে ব্রিটিশ অ্যাকসেন্টগুলো আর কি, দরকার নাই আমার এত। আর ব্রিটিশদের মধ্যে ওদের না কুচু স্বভাবটা ওদের ভয়েসের মধ্যে, অ্যাকসেন্টের মধ্যেই পাওয়া যায়। এই জিনিসটা একটু মনে হয় খুব তাদের গর্ব অহংকার, ব্যাপারটা মোটেও তা না। কারো এরকম যাত্রাভিমান মোটেও থাকা উচিত না, কোনো প্রাইড বা কিছু, বিকজ ব্রিটিশদের ইতিহাস অনেক বাজে, প্লাস তারা চুরির চোর ডাকাত সভ্যতা আর কি। যাক ডিটেলসে না বলি, ইয়ার হাতের লেখা সুন্দর, কি নাম ওর, আপনার নাম রোমান, হ্যাঁ। আচ্ছা, এরপরে হলো কর্পুলেন্ট। আচ্ছা, ডিক্রিপিট, Decrepit. ডিক্রেপিট, ডিক্রেপিট উচ্চারণ আর কি। আচ্ছা, এরপরে আর আবার বলি, Decrepit. 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 না এগুলা শব্দ নিয়ে মোটেও একজন আরেকজনের সাথে লেগ পুলিং করা যাবে না। কর্পুলেন্ট নিয়ে নো লেগ পুলিং। ডিক্রেপিট, Ephemeral. 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 আচ্ছা অ্যাফামেরাল এরকম করে বলছে, এফিমেরাল, এফিমেরাল। এরপরে আছে ফাস্টিডিয়াস, Fastidious. ফ্যাস্টিডিয়াস, ফ্যাস্টিডিয়াস। এরপরে হলো ফ্লোরিড, Florid. ফ্লোরিড, জাস্ট ফ্লোরিড। আচ্ছা, এখানে গেল 6টা ওয়ার্ড। এখন আমরা দেখব এগুলোর অর্থ। ক্যাপ্রিশিয়াস মিনিং সাবজেক্ট টু সাডেন চেঞ্জেস ইন মুড অর বিহেভিয়ার। তাহলে মুড অথবা বিহেভিয়ারের সাডেন চেঞ্জ, তা এটার বাংলা কি হবে? খামখেয়ালি, খামখেয়ালি, সাডেন মানে খামখেয়ালি প্লাস চঞ্চল টাইপের, মানে মুড অথবা বিহেভিয়ার সাডেন চেঞ্জ হচ্ছে। সো এটা খামখেয়ালি, অস্থির, চঞ্চলমতি, এই ধরনের কথা বলে না টিনেজ বয়সে মানুষ ওরকম, যারা এরকম থাকে তারা হলো ক্যাপ্রিশিয়াস। মুড সুইং না, একটু মুড সুইং বলবে না, এটা একটু মুড সুইং, হ্যাঁ কিছুটা ইয়া হবে, একটু ফ্রিকিং, একটু রেস্টলেস, আনস্টেডি, স্টেডি না যে। আচ্ছা, এরপরটা হলো কর্পুলেন্ট। কর্পুলেন্ট মানে হলো এখানে বলছে ফ্যাট হ্যাভিং এ লার্জ বডি, বাংলায় হলো গোলগাল, তারপর মাংসল, স্থূলকায়, স্থূল, হ্যাঁ চাবি, এটা হলো সিনোনিম, হ্যাঁ এটাও জেনে রাখা ভালো, সিনোনিমগুলো চাবি। সো ওই যে গোলুমলু এখন যেটা বলে, ওই এটা হলো কর্পুলেন্ট, ফ্যাট লার্জ বডি। এই যে শুরু হয়ে গেল এই বডি, এই ওয়ার্ডগুলো দিয়ে নো বডি শেমিং, নো বডি শেমিং। আচ্ছা, এটা গেল কর্পুলেন্ট। আচ্ছা শুনেন, একটা মানুষের শরীর যতই গোলগাল হোক, অ্যাপিয়ারেন্স বা ফিজিক যেটাই হোক, তার মনটা কি মোটাসোটা, মানে মনটা কি বাজে, মানে স্থূল মানে নেগেটিভ অর্থে, মন তো ইয়া হতে পারে না। সো প্রত্যেকের মন একই। ভাই তুমি আবার ঘুমাই গেলা কেন? আচ্ছা, এরপরের ওয়ার্ড হলো ডিক্রেপিট। ডিক্রেপিট শব্দের অর্থ হলো ওয়ার্ন আউট, রুইন্ড অর উইকেন্ড বাই এজ। সেটা হলো তারপরে বয়সের ভারে দুর্বল হয়ে যাওয়া। তাহলে বাংলায় একটু দেখি,
ডিক্রেপিটের বাংলা হলো জরাজীর্ণ, বয়সের ভারে নুব্জ হয়ে যাওয়া যেটা বলে, বয়স থুরথুরে মানে খুনখুনে বুড়া আর কি, এরকম জরাগ্রস্ত, তারপর অতিবৃদ্ধ, থুরথুরে, দীর্ঘ ব্যবহারে জীর্ণ হয়ে যাওয়া। আচ্ছা, এরপরের ওয়ার্ডটা হলো এফিমেরাল, লাস্টিং ফর আ ভেরি শর্ট টাইম, বাংলা হলো ক্ষণস্থায়ী। সো ক্ষণজীবী, ক্ষণস্থায়ী, একদিন মাত্র স্থায়ী বা হোয়াট এভার ইট ইজ। এরপরের শব্দ হলো ফাস্টিডিয়াস, ভেরি অ্যাটেন্টিভ টু ডিটেইল। আচ্ছা, ফাস্টিডিয়াস মানে হলো খুঁতখুঁতে বা রুচিবাগিস, চুজি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সিনোনিম, আরেকটা সিনোনিম আছে ফাস্টিডিয়াসের, আমার যেহেতু মনে আছে আমি এটাও বলে রাখি। এটাও আপনি মেটিকুলাস, বানানটা আমি আরেকবার দেখে নিই। মেটিকুলাস ফাস্টিডিয়াসের মতোই, IOUS। ওকে, ফাস্টিডিয়াস মানে হলো ভেরি অ্যাটেন্টিভ টু ডিটেইল, মানে খুঁতখুঁতে, সব কিছু আমি ডিটেল দেখতেছি, কোনো কিছু নজরান্দাজ করছি না। মেটিকুলাসও একই রকম, খুঁতখুঁতে। সো সিনোনিমগুলো জানা জরুরি। এরপরে শব্দ হলো ফ্লোরিড। ফ্লোরিড শব্দ অর্থ ইলাবোরেটলি অর এক্সেসিভলি ইন্ট্রিকেট। এটা হলো খুব ডিটেইলড, যে বর্ণনা দেওয়া বলে না, ডিটেইলড ডেসক্রিপশন, এটা হলো ফ্লোরিড। বাংলায়ও আবার দেখি, বাংলা হলো যে এলাবোরেটলি অর এক্সেসিভলি ইন্ট্রিকেট, এটা হলো যে উজ্জ্বল বর্ণ একটা, কোন একটা ভিভিড, কোন ফ্লোরিড মানে ফ্লাওয়ারের সাথে রিলেটেড। ফ্লাওয়ার শব্দটা কীরকম? উজ্জ্বল, সব মানে ফ্লাওয়ারের ইয়ার সাথে কী আসে চোখে? উজ্জ্বল বর্ণের কোনো কিছু জিনিস, ওটা ডার্ক বা গ্লুমি তো কিছু না নর্মালি। সো উজ্জ্বল বর্ণ কিছু, আর একটা ফ্ল্যাশি একটা কনফেকশন, আর এক্সেসিভলি ইন্ট্রিকেট অথবা কমপ্লিকেটেড, রক্ত মানে কোনো অর্থে রেড কালার রিলেটেড, পুষ্পময়, ফ্লাওয়ারি বা ফ্লোরিড যেটা বলেছিলাম অলরেডি, আর অত্যধিক অলঙ্কৃত বা সুসজ্জিত, এটা হলো ফ্লোরিড। সো ফুল জিনিসটা কিন্তু অলঙ্কৃত বা সুসজ্জিত এই জিনিসের সাথে, ওয়েল ফার্নিশড, ইয়েস। আচ্ছা, আমরা এরপরে যাবো নেক্সট ওয়ার্ডে। ইয়েস, আচ্ছা 30 পর্যন্ত। গ্যারিশ, গন্ট, ইডিওসিনক্রেটিক আর ইনএফেবল। হ্যাঁ, আরেকদিন আমি বাকি 10টা পড়াবো, অসুবিধা নেই। কারণ আপনার এই জিনিসগুলো, এই ওয়ার্ডগুলো আপনি পড়তেছেন, আমি যদি এখন 20টার অধিক পড়াই এক ক্লাসে, বা 20টাও যদি পড়াই, আপনার মাথায় থাকবে? সেভাবে থাকবে না। সো এখানে কারণ আছে, সব টিচার কিন্তু, এক টিচারই কিন্তু সবগুলো 200 ওয়ার্ড পড়াচ্ছে না। আমাদের টার্গেট বোধ হয় মিডে 100 ওয়ার্ড, ফাইনালে আরও 100 ওয়ার্ড, টোটাল 200 ওয়ার্ড আর কি। সো এই জিনিসগুলো শিখলে আপনার যে হেল্পটা হবে, সো আপনি দেখবেন আপনি বিভিন্ন ধরনের অনেক স্টুডেন্ট আমাদেরকে বলে, যারা আরও সিনিয়র লেভেলে, তারা বলতেছে যে ম্যাম আইএলস দেবো বা কিছু হবে, কিছু আইডিয়া দেন কীভাবে ভোকাবুলারি শিখবো। সো এটা আমি যে ইউনিভার্সিটির একটা এক্সেলেন্ট ইনিশিয়েটিভ বলবো, আপনার ভোকাবুলারির রেঞ্জটা বাড়বে। সো আমাদের ইউনিভার্সিটি কিন্তু শুধু ইংলিশে আপনি পড়ছেন দেখেই নট অনলি দে আর লিমিটেড টু অনলি ইংলিশ, আপনাদের অ্যাকাউন্টিং আছে, আপনাদের কম্পিউটার সায়েন্স আছে, মানে কম্পিউটারেরও কিছু বেসিক আপনি পড়তেছেন, সামনে পাবেন, এখন না পেলেও সামনে পাবেন, বাংলা আছে। সো এই জিনিসগুলো আপনার ভার্সাটাইল হতে হবে, ঠিক আছে? শুধু ইংলিশ ইজ নট এনাফ। সো দেখেন, আপনি ইংলিশে পড়লেও আপনার কি করতে হবে, ইয়ার জ্ঞান থাকা লাগবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইংলিশের সাথেও কিন্তু রিলেটেড, বিকজ আপনি যদি লিঙ্গুইস্টিক্সের হন, ওইখানে আছে কর্পাস লিঙ্গুইস্টিক্সে ওই একটা সাবজেক্ট আছে যেখানে ওই ল্যাঙ্গুয়েজের ভাষাগত দিকগুলো, ধরেন বিভিন্ন জায়গায়, আচ্ছা এআই চ্যাটবট ইউজ করছে না এখন, মেসেঞ্জারে কি হচ্ছে, মেসেঞ্জার হোক বা যে কোনো ইয়া হোক, এক একটা ইয়া থাকে না, অ্যাপ থাকে না, ওরা হেল্প করার জন্য থাকে, যে হাউ ক্যান আই হেল্প, ওই যে অ্যাপ ডেভেলপমেন্ট, ওয়েব ওইগুলোর সাথেও কিন্তু তাহলে প্রোগ্রামিং যাচ্ছে। সো এই জিনিসগুলো কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্টুডেন্টরা করবে, এটা কিন্তু নট অনলি প্রোগ্রামাররা
করবেন না, নট নেসেসারিলি। সো আপনি খেয়াল করে দেখেন যে সব জায়গাতেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের গুরুত্ব আছে। সো দ্যাটস ওয়াই আমাদের ভোকাবুলারিগুলোও জানা জরুরি। এগুলো একটু ভালো মতো যদি প্র্যাকটিস হয় বা মাথার মধ্যে গেঁথে যায়, আপনার লাইফ লং কাজে দেবে। আমি আরও চেষ্টা করব যে ওই ফ্ল্যাশ কার্ডের মাধ্যমে যদি পারতাম খুব ভালো হতো, আমি ছবিগুলো আপনাদেরকে দেখাই দিতাম, ভালো হতো। আচ্ছা, এরপরের ওয়ার্ড হলো গ্যারিশ, গন্ট, ইডিওসিনক্রেটিক আর ইনএফেবল। আচ্ছা, GARISH, এটার আগে প্রোনাউন্সিয়েশনটা দেখি। গ্যারিশ। আচ্ছা, আমি আগে প্রোনাউন্সিয়েশনটা দেখালাম, আবার দেখাই। গ্যারিশ, ব্রিটিশ অ্যাকসেন্ট, বেশি মাত্রায় ঘুরানো পেঁচানো উচ্চারণ। আচ্ছা, গ্যারিশ মিনস এক্সেসিভলি ব্রাইট অর শোই, টু মাচ ফ্ল্যাশি। সেটা আর একটা নেগেটিভ আছে, সেটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে শব্দটার, সেটা হলো চটকদার, বলে না, চটকদার, বেশি চটকদার বিজ্ঞাপন যেরকম শব্দ, এটা একটা। সো চটকদার, খুব ঝলমলে, জমকালো, জাকালো, এরকম। সো খুব বেশি জমকালো বা শোভিত, এই জিনিসগুলো কি পজিটিভ কিছু নাকি একটু নেগেটিভ, একটু ওভার হাইপড আজকালকার আপনাদের যে ওয়ার্ডটা জেনজির, এরকম না? সো এটা একটু নেগেটিভ অর্থে গ্যারিশ বা চটকদার, এক্সেসিভলি ব্রাইট অর শোই, শো অফ করে যেটা। এরপরে শব্দটা হলো গন্ট, GAUNT। এই শব্দটা আপনারা পেয়েছেন কোথায়? মুভিতে পেয়েছেন। গন্টলেট, ইনফিনিটি গন্টলেট, থ্যানোস, তাই না? ঠিক আছে, ইনফিনিটি ওয়ার, অ্যাভেঞ্জার্স, যারা ছেলেরা দেখেছেন বা মেয়েরা যারা দেখেছেন মার্ভেলের মুভি, সেখানে গন্টলেটের গন্ট, সেটা হলো লিন অ্যান্ড হ্যাগার্ড। আচ্ছা, গন্টলেট অন্য জিনিস, কিন্তু গন্ট হলো, উচ্চারণটা দেখি, গন্ট। আচ্ছা, হলো যে লিন অ্যান্ড হ্যাগার্ড মানে হলো যেটা আপনারা একটু আগে পড়লেন না, যেটা কর্পুলেন্ট বলে হাসাহাসি করলেন। কর্পুলেন্ট মানে কি? মোটা, ফ্যাট। ওটার অপোজিট কৃষকায়, শুকনা, খিটখিটে, লিকলিকে, পাতলা। আমরা সেটাও করি, সেটাও বডি শেভিং করি ছেলে বা মেয়েদের। হ্যাঁ, তুই এত শুকনা কেন? তুই নিশ্চয়ই গাঁজা খাস, অ্যাডিক্টেড। রিয়েলি, সত্যি কথা, ছেলেদের ক্ষেত্রে বিশেষ করে। সো লিন অ্যান্ড হ্যাগার্ড মানে কৃষকায়, আর অস্থির কঙ্কালসার, রোগাটে। আবার এটা আবার গন্ট আবার আরেকটা অর্থ হয়, সেটা হলো কঠোর, হার্শ। কঠোরের হলো হার্শ, এই ধরনের, স্টার্ন, গন্ট। সো একটা শব্দ যে শুধু যে শুকনা এই টাইপের হয় তা না, ওই অর্থে না, ওটার পজিটিভ নেগেটিভ সেন্স আছে, ওটার সিনোনিমস আছে, অনেক কিছুই আছে। সো এখানে গন্ট মানে হয় শীর্ণকায় বা শুকনা পাতলা, নাহলে আরেকটা হলো সে একটু কঠিন, একটু কঠোরের হার্শ বা কঠোর। এটার আরেকটা কঠোরের আরেকটা ইংলিশ আছে, জানেন? অস্টেয়ার, AUSTER, অস্টেয়ার। আচ্ছা, সেটা ইয়াতে না যাই, তাহলে গন্ট মানে হলো কর্পুলেন্টের অপোজিট। হ্যাঁ, পিকিউলিয়ার মানে অদ্ভুত, পিকিউলিয়ার, উচ্চারণটা হলো পিকিউলিয়ার, PECULIAR, পিকিউলিয়ার। আচ্ছা, এরপরে শব্দটা হলো ইডিওসিনক্রেটিক, উচ্চারণটা দেখি। Idiosyncratic. তাহলে Idiosyncratic. উচ্চারণ হলো, প্রোনাউন্সিয়েশন হলো ইডিওসিনক্রেটিক, এটার অর্থ হলো পিকিউলিয়ার অর ইন্ডিভিজুয়াল। পিকিউলিয়ার মানে কি? অদ্ভুত। অদ্ভুত মানে কি? যেটা অন্যদের মধ্যে আমরা দেখি নাই। দ্যাটস ওয়াই বলছে পিকিউলিয়ার অথবা ইন্ডিভিজুয়াল, যার মানে স্বকীয়তা আছে, যে অন্যদের থেকে আলাদা। ঠিক আছে, স্বকীয়। তারপরে খেয়ালি, একমাত্র। আচ্ছা, মেজাজের বৈশিষ্ট্য, মেজাজি বা একক। আচ্ছা, সিঙ্গুলার একটা আর কি, প্লুরাল না, বা সিঙ্গল যে এটা বোঝাচ্ছে। সো individual, she emerged as one of the great idiosyncratic talents of the 90s. ধরেন আমি একটা এক্সাম্পল দিলাম, she emerged as one of the great idiosyncratic talents of the 90s. তাহলে সে ইমার্জ করলো বা আবির্ভূত হলো one of the great প্লাস মহান প্লাস ইডিওসিনক্রেটিক বা নিজস্ব বা স্বকীয় ট্যালেন্ট অফ দ্য 90s-এর একজন স্বকীয় বৈশিষ্ট্যে সে হলো। আচ্ছা, সামথিং ইডিওসিনক্রেটিক কী হতে পারে? ফর এক্সাম্পল, আমি আপনাদের লিটারেচারের সাথে রিলেটেড করি, সেটা হলো
মেটাফিজিক্যাল পোয়েট্রি, রাইট? ইডিওসিনক্রেটিক ছিল জন্ডান। জন্ডানের যে কবিতাগুলো সেই ইডিওসিনক্রেটিক এই অর্থে ছিল, স্বকীয় ছিল, বিকজ নর্মালি ট্রেডিশনাল বা কনভেনশনাল কবিতাগুলো যেটা হয় প্রেমিক প্রেমিকা, এখানেও প্রেমিক প্রেমিকাই আছে, কিন্তু তুলনা করছেন উনি কম্পাসের সাথে যে জিনিসটা কোয়াইট নন কনভেনশনাল, ঠিক আছে, সেটা প্রচলিত ধারার বিপরীত ব্যাপারটা, এরকম অর্থ হলো ইডিওসিনক্রেটিক। আচ্ছা, এর পরের ওয়ার্ডটা হলো ইনএফেবল। গুড, ineffable, উচ্চারণটা সবাই দেখে নিচ্ছে। ineffable, ইনএফেবল বা ইনএফেবল, ইনএফেবল টু গ্রেট অর এক্সট্রিম টু বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, মানে হলো যেটা হলো অবর্ণনীয়, যেটা কথায় বা ভাষায় যেটা প্রকাশ করা যায় না, ঠিক আছে, এটা হলো ভাষাতীত, মানে আমি লস্ট ইন ট্রান্সলেশন, আমি ভাষা হারিয়ে ফেলেছি বলে, সেটা হলো ইনএফেবল, মানে বর্ণনাতীত, যেটা টু গ্রেট অর এক্সট্রিম টু বি এক্সপ্রেসড ইন ওয়ার্ডস, মানে ওয়ার্ডে ভাষায় যাতে সেটা প্রকাশ করা যায় না। ফর এক্সাম্পল, দ্য ইনএফেবল ন্যাচারাল বিউটি অফ দ্য এভারগ্লেডস, বা ধরেন দ্য ইনএফেবল ন্যাচারাল বিউটি অফ দ্য ফ্লাওয়ার্স, ফুলের ইয়াগুলো সৌন্দর্য আমরা বর্ণনা করতে পারি না। ধরেন অনেক কবি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখেছে, যেমন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটা কবিতা আছে ড্যাফোডিলস, এটা পড়বে না আর কি, খুবই সেটা এত সুন্দর করে বলেছে, মনে হবে যে মানে জাস্ট অবর্ণনীয় আর কি, মানে এত চেষ্টা করতেছে তারপরেও বর্ণনা ভাষায় প্রকাশ করতে পারছে না। প্রত্যেকটা ফুল কিন্তু সুন্দর, মানুষের কিন্তু একটা আছে, অ্যাস্থেটিক্সের উপরে মানুষের কি বলবো অনেক আকর্ষণ আছে। ফর এক্সাম্পল, নেদারল্যান্ডস কিসের জন্য বিখ্যাত জানেন? টিউলিপ ফিল্ডের জন্য, টিউলিপ ফুলের বাগান আছে, অনেক মুভি, হিন্দি মুভির সিনেমাও নেদারল্যান্ডসে হয়েছে, বা যেগুলো জায়গায় টিউলিপের বাগান আছে এরকম জায়গায়। ফর এক্সাম্পল, নেদারল্যান্ডস দেখা দেখি, এখন নেদারল্যান্ডস তো এক্সপেন্সিভ, বর্তমানে কাশ্মীরেও এরকম আছে টিউলিপের বাগান, আমাদের দেশেও বোধ হয় যে গোলাপ বাগানেরও আশেপাশে ওরকম এখন চাষ হচ্ছে, টিউলিপ ফুলের চাষ হচ্ছে। আরও ব্যাপার স্যাপার আছে, হ্যাঁ, ফুলের ইয়াগুলো কিন্তু অলরেডি জনপ্রিয় বাংলাদেশে, প্লাস এটা একটা লাভজনক ব্যবসা, কোটি কোটি টাকার আয়। ফেব্রুয়ারি মাসে আপনার 8 থেকে 10-15 কোটি টাকা আয় হয় এক ফুল বেচে। কেন ইমাজিন, হবেই তো, একটা গোলাপ ফুল আপনারা দেবেন একটা মেয়েকে 100 টাকা, একটা ফুল 100 টাকা হয় তখন ওই দিন। ও শুধু ওই দিন না, ফেব্রুয়ারি মাস শুরু হলেই, মানে 14 ফেব্রুয়ারি দেখে না, হ্যাঁ 7 দিন ইয়া চলে। এবার আপনাদের সামনের ফেব্রুয়ারি মাস কীভাবে যায় দেখবো, সবে বরাত, 14 ফেব্রুয়ারি সবে বরাত। অনেক মিম অলরেডি ফেসবুকে অনেক মিম শেয়ার হচ্ছে, দিনে দোয়া হবে, দিনে ইয়া হবে আকাম কুকাম, রাতে হলো দোয়া, আল্লাহর কাছে মাফ চাওয়া আর কি। সো আমরা 10টা ওয়ার্ড পড়লাম। আমরা 21 থেকে 30 পড়লাম। 21 তাহলে 21-এর ক্যাপ্রিশাস মানে কি, ওদিকে না তাকায় বলেন, বাংলায় বলেন ক্যাপ্রিশাস মানে কি? খামখেয়ালি, যেটা হলো যে হ্যাঁ সাডেন চেঞ্জ, খামখেয়ালি। কর্পুলেন্ট মানে আপনারা অলরেডি পোক করতে করতে মোটা। আচ্ছা, ডিক্রিপিট মানে হলো মানে যেটা জরাজীর্ণ, ওল্ড, মানে ক্ষয়ে টয়ে গেছে। এফিমেরাল মানে ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী। ফ্যাস্টিডিয়াস মানে হলো ফ্যাস্টিডিয়াস মানে হলো মেটিকুলাস, খুঁতখুঁতে। ফ্লোরিড মানে হলো ফ্লাওয়ার রিলেটেড বা খুবই জমকালো টাইপের আর কি। আচ্ছা, এরপরের ওয়ার্ড হলো গ্যারিশ। এরপর ওয়ার্ড গ্যারিশ মানে হলো টু মাচ ফ্ল্যাশি, জমকালো বা ইয়া। আর গন্ট মানে হলো কর্পুলেন্টের অপোজিট, শুকনো, জীর্ণ শীর্ণ। ইডিওসিনক্রেটিক মানে হলো নিজস্ব যা স্বকীয়তা আছে। আর ইনএফেবল মানে আনএক্সপ্রেশনেবল, আনএক্সপ্রেশনেবল, যা ভাষায় প্রকাশ করার মতো না, অবর্ণনীয়। ধরেন কেউ মানে আহত হয়েছে, সো তার যে আঘাতগুলো, দিস ইজ ইনএফেবল, মানে বর্ণনায় প্রকাশ করার মতো না, এরকম একটা নেগেটিভ অর্থে সেটা ইয়া করলে এরকম বলা যাচ্ছে। সো এটা গেল। নেক্সট ক্লাসে ধরবো কি কি ইয়া ছিল, আমি জাস্ট এখানে দেখাবো না, নেক্সট ক্লাসে আমি বলবো যে এটার অর্থ কি, ওটার অর্থ কি।
বলেন, মানে এটা ইয়া হলে হবে কি আপনার একটা চর্চা হবে, আপনার একটা প্র্যাকটিস থাকবে। ওকে, আচ্ছা পরীক্ষা এগুলোর অর্থ আসবে, শুধু অর্থ আসবে। আচ্ছা ওটা কিছু বলে নাই, আপনাদের আলাদা করে দিতে হবে আর কি। ওকে, আপনাদেরকে হ্যাঁ দেওয়া থাকবে। চটকদার মানে জমকালো, চটকদার মানে হলো মানে টু মাচ ফ্ল্যাশি, বা টু মাচ ফ্ল্যাশি মানে হলো যেটা অনেক বেশি শো অফ করা, বেশি মাত্রায় শো অফ করে, হ্যাঁ টু মাচ শো অফ আর কি। আচ্ছা আমরা ইয়াতে ছিলাম, বেউলফে ছিলাম। আচ্ছা আমরা বেউলফের লাইন অনেক 3000-এর আশেপাশে, সো সবগুলো তো একদিনে শেষ করতে পারবো না, আরও কিছু দেখি, তারপরে আমরা ইয়াতে যাব, আরেকদিন ক্লাস হলে জাস্ট আমরা শেষ করে ফেলতে পারবো আশা করি। 662 থেকে 851 এখানে ছিলাম খুব সম্ভবত। আফটার দ্য বোস্টিং অ্যান্ড ফেস্টিভিটিস আর ওভার, বেউলফ লেস ডাউন হিজ ওয়েপন্স অ্যান্ড প্রিপেয়ার্স টু মিট দ্য এনিমি। আচ্ছা আনফার্টের সাথে অনেক ঝগড়াঝাটি চললো, এগুলোর পরে বেউলফ নিজেকে প্রিপেয়ার করতে যাচ্ছিল গ্রেন্ডেলের সাথে মারামারি করার জন্য। আর অ্যাজ দ্য মেন স্লিপ, গ্রেন্ডেল প্ল্যান্স হিজ মার্ডারাস র্যাম্পেজ। আচ্ছা এর মধ্যে যেটা হলো, বেউলফ নিজেকে প্রস্তুতি করলেও রাতের বেলায় তখন রাত হয়ে আসছিল, ওই জন্য রাতের আধারে তো মানুষ ঘুমিয়ে থাকে, অ্যাকচুয়ালি ওই সময় গ্রেন্ডেল তার প্ল্যানিং করছিল মানুষকে মারার জন্য। তো গ্রেন্ডেল ব্রেকস ইনটু হিরোট হল হোয়ার বেউলফ ওয়েটস অ্যান্ড ওয়াচেস। বেউলফ আবার জেগেছিল, সে অপেক্ষা করছিল, সো দুইজনই প্রস্তুত, শত্রু এবং যোদ্ধা। সো আচ্ছা বেউলফ অ্যাটাকের আগেই গ্রেন্ডেল ক্লেইমস অ্যানাদার ভিকটিম, সে আরেকজনকে ধরে নিয়ে যায়। ওয়ান অফ বেউলফস ফেলো ওয়ারিয়ার্স, বেউলফের সাথে 14 জন সহচর এসেছিল, তার ফেলো ওয়ারিয়র এসেছিল, তাদের মধ্যে একজনকে নিয়ে গিয়েছে ধরে। গ্রেন্ডেল দেন রিচেস ফর বেউলফ অ্যান্ড আ গ্রেট ব্যাটেল এনসিউজ দ্যাট ইজ সো ভায়োলেন্ট অ্যান্ড লাউড। এখন এটা তো এখন বেউলফের জন্য অপমানজনক যে আমার বন্ধুকে নিয়ে গিয়েছে, সো এটা বেউলফ তো আরও সহ্য করবে না, সো ভয়ঙ্কর একটা যুদ্ধ শুরু হয়ে যায়। আর পিপল আউটসাইড অফ দ্য হল আর অ্যাওয়েকেন অ্যান্ড ফ্রাইটেন, মানুষজন জেগে যায় এবং তারা ভীত ছিল। বেউলফের ওয়ারিয়ররা ট্রাই দেয়ার সোর্ডস বাট গ্রেন্ডেল হ্যাজ ম্যাজিক এগেনস্ট ওয়েপন্স। আমি বলেছিলাম গ্রেন্ডেলের এমন পাওয়ার ছিল যে ও ম্যাজিক্যাল ছিল, এবং ও যেহেতু একজন ডাইনির সন্তান, সে তাকে সাধারণভাবে মারা সম্ভব না, সো তাকে তলোয়ার দিয়েই মারতে হতো, কিন্তু ওর আবার পাওয়ারও অনেক বেশি। সো বেউলফের মতো যে একজনের গায়ে 30 মানুষের শক্তি, সেরকম আপনি দেখবেন যে সমাজে বেশ কিছু মানুষ আছে ধরেন 6 ফিট বা 7 ফিট অনেক হাইটের, তারপরে অনেক মানুষ আছে যাদের গায়ে অনেক শক্তি। এখন এই যুগেও ধরেন আমরা যেরকম হই, নর্মাল মানুষের যে ওয়েট রেঞ্জ তার থেকে অনেক বেশি, যেমন মুষ্টিযোদ্ধা যারা তারা কিন্তু এখনও আছে। সো এই ধরনের লোকেদের কিন্তু অনেক ওয়েটও হয়ে থাকে। সুমো পালনরা কিন্তু না, সুমোরা কিন্তু জাস্ট শো অফ, ওই যে জাপানি মোটা মোটা লোকগুলো আর কি, ওরা হলো সুমো। সো ওটা গেল, সো ওরকম না, এরা হলো একটু আর কি মানে একটু শক্তপোক্ত, যারা মানুষ ওই যে এরকম ধরনের কমব্যাট করার জন্য বা যুদ্ধ করার জন্য যারা রেডি থাকে। আচ্ছা বেউলফের ওয়ারিয়ররা আচ্ছা করতে পারছিল না। গ্রেন্ডেল হ্যাজ মেড হিজ ম্যাচ ইন বেউলফ অ্যান্ড ট্রাইজ টু রিট্রিট। গ্রেন্ডেল বেউলফের সাথে পেরে উঠছিল না, বাট নট বিফোর বেউলফ ফ্যাটালি ইনজিউরস হিম বাই টিয়ারিং হিজ আর্ম ফ্রম হিজ বডি। গ্রেন্ডেল পেরে উঠছিল না বেউলফের সাথে, বেউলফ তার একটা হাত ছিঁড়ে নেয়। উন্ডেড অ্যান্ড ক্লোজ টু ডেথ, গ্রেন্ডেল রিটার্নস টু হিজ হোম আন্ডার দ্য ফেন ব্যাঙ্কস, মানে সোয়াম্পি মাউন্টস। সে একটা জলাশয়ের কাছে বসবাস করতো। সো সোয়াম্প মানে কি, জলাধার, জলাবন, সোয়াম্প ফরেস্ট, যেমন বাংলাদেশের সিলেটের রাতারগুল সোয়াম্প ফরেস্ট বলে, নামটা মনে রাখবেন, রাতারগুলের একটা ইংলিশ নাম হলো সোয়াম্প ফরেস্ট। আর ওয়ার হি সাকমস টু হিজ ইনজুরি, সেখানে সে ইনজুরির জন্য আঘাতে মারা যায়। আচ্ছা সোয়াম্প ফরেস্ট সম্পর্কে একটু বলি, সেটা হলো রাতারগুলে কেউ কখনো গিয়েছেন? কয়জন গিয়েছেন? জাস্ট একজন? আচ্ছা কখনো মানে যাওয়ার থাকলো আর কি, রিকোয়েস্ট থাকলো, দেখবেন জলাবন হলো জায়গাটা, মানে চারিদিকে পানি, অল্প পানি কিন্তু গাছপালাও আছে, অনেকটা সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের মতো। সো আছে, সো এগুলোকে জলাবন বলে। আবার ম্যানগ্রোভ বন ওটা আবার আলাদা, সুন্দরবনেরটা।
আর ওখানে ওরকম পানিটা অল্প থাকে, নর্মালি অল্প থাকে, কিন্তু বর্ষাকাল যখন আসবে তখন গাছগুলো ছোট হয়ে আসবে, বিকজ পানি দিয়ে ভর্তি হয়ে যাবে। সো সুনামগঞ্জের যে টাঙ্গুয়ার হাওর যে সুনামগঞ্জের ওখানেও তাই হয়, পানি অল্পই থাকে কিন্তু যখন বর্ষাকাল হয় ভরে যায়, গাছগুলোর হাইট তখন ছোট হয়ে যায়। সো মানে জাস্ট উপচে পড়ে তো পানি, ওই জন্য। আর সেখানে বন এই জন্য বিকজ ওখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি দিয়ে ওখানে ভরা। ফর এক্সাম্পল বিভিন্ন ধরনের গিরগিটি আছে, সাপ আছে কয়েকশো প্রজাতির, ওইটুকু ইয়ার মধ্যে আর কি। সো ওই জন্য এটা একটা ন্যাচারাল হেরিটেজ, প্রাকৃতিক সৌন্দর্য বা ঐতিহ্যের একটা আধার। আচ্ছা, এটা গেল। আর অ্যানালাইসিস হলো বেওলফের যে সুপারহিরো স্ট্যাটাস রিচেস নিউ হাইটস, অবশ্যই সে তো এখন মারামারির জন্য একটা গ্রাউন্ড পেয়ে গিয়েছে। ইন দ্য টেলিং অফ দ্য ব্যাটেল, আচ্ছা, বিকজ দ্য অডিয়েন্স গেইনস ইনসাইট ইন্টু গ্রেন্ডেলস অ্যাস্টনিশমেন্ট, ফিয়ার অ্যান্ড ইনস্টিংক্ট টু রিট্রিট, উই হ্যাভ অ্যান ইভেন গ্রেটার অ্যাপ্রিসিয়েশন অফ বেওলস সুপার হিউম্যান পাওয়ার। আমরা গ্রেন্ডেলের পাশাপাশি আমরা তো ভেবেছি যে গ্রেন্ডেলকে কেউ পরাহত করতেই পারবে না, কেউ অ্যাটাক করতেই পারবে না, কিন্তু এখানে বেওলফের পাওয়ারটা আমরা দেখতে পাই। বেওলফের গায়েও অনেক শক্তি ছিল। দ্য ব্যাটেল ইজ এপিক অ্যান্ড প্লেজ অফ গুড ভার্সেস ইভিল অ্যান্ড বিবলিক্যাল থিমস ইন হুইচ আ সেভিয়ার বেওলফ সেন্ডস গ্রেন্ডেল টু হেল। তাহলে এখানে একটা ভালো আর খারাপের একটা ব্যাটেল দেখতে পাই বিবলিক্যাল থিমের মতো, যেখানে বেওলফ গ্রেন্ডেলকে কেইনস ডিসেন্ডেন্ট তাকে হেলে পাঠায়। আচ্ছা, কেইন আর অ্যাবেল, কেইন আর অ্যাবেলের বিবলিক্যাল একটা থিম আর কি। এখন প্রশ্ন আসতে পারে বিবলিক্যাল থিম কিভাবে? কেইন আর অ্যাবেল ছিল হলো হাবিল আর কাবিল বাংলায়। কেইন হলো কাবিল আর এবেল হলো হাবিল। তারা দুই ভাই ছিল। বাইবেলের বর্ণনা অনুযায়ী বা ইসলাম ধর্ম অনুযায়ী বলা হয়ে থাকে প্রথম মানুষ ভার্সেস মানুষ, মেন ভার্সেস মেন যুদ্ধটা তখন হয়েছে, প্রথম ইয়াটা হয় আমাদের ধর্ম অনুযায়ী। তো কেইন হাবিল কাবিল দুই ভাই, তারা ওরকম কোনো কিছু একটা পারপাসে মারামারি করার পরে একজন মারা যায়, আরেকজন উইনার হয় আর কি। সো এই ইয়াটাই বাইবেলেও আছে, ইসলাম ধর্মেও আছে, বিকজ আমরা তো জানি খ্রিস্টান ধর্মের সাথে ইসলাম ধর্মের অনেকাংশেই মিল আছে। সো এটা হলো বেওলফ আর গ্রেন্ডেল যেন দুই ভাই, সো একজন একজনকে মেরে হেলে পাঠিয়ে দিল। এটা গেল। এরপরে 852 থেকে 1250, এরপরে তো যেহেতু হয়েছে, জিতেছে, সো সেলিব্রেশন তো অবশ্যই হবে। সো একটা সেলিব্রেশন হয়ে যায় বেওলফের ফেভারে, যেহেতু সে গ্রেন্ডেলকে ডিফিট করেছে। একটা মিনস্ট্রেল সিংস, একজন যে কবি বা যে গায়ক, সে বেওলফের প্রশংসা করে গান গায় এবং সিগমুন্ডের কাহিনী বর্ণনা করে, যে একসময় একজন ড্রাগন স্লেয়ার ছিল। সিগমুন্ড ছিল হলো ওই যে রথগারের পূর্বপুরুষ, যে একসময় ড্রাগন মেরেছিল, অলসো আ হিরো ফর দ্য এজেস অ্যান্ড অ্যান ইভিল রুলার নেমড কিং হেয়ারমড। একজন এভিল রুলার কিং হেয়ারমড তাকে পরাস্ত করে সে তখন জয়লাভ করে। রথগার এক্সপ্রেসেস হিজ থ্যাঙ্কস অ্যান্ড অ্যাডপ্টস বেওলফ ইনটু হিজ হার্ট। সে তো তাকে বুকে জড়ায় ধরছে। কিং তাকে বলে যে সে এত করতেছে, যে প্রশংসা করছে যে কিভাবে বেওলফকে, ওই যে ইনএফেবল বর্ণনার অপ্রকাশ্য আর কি এরকম। অফকোর্স বেওলফ ভাষা হারিয়ে ফেলেছে। বেওলফ ইজ দ্য হিরো। সে রথগারকে বলে যে গ্রেন্ডেলকে মারাটা কোনো ধরনের আশা ছাড়াই এবং কোনো ধরনের রিওয়ার্ড না চেয়ে আমি করেছি, বিকজ ওর বাবাকে একসময় রথগার হেল্প করেছিল। সো বেওলফ ইজ প্রেজেন্টেড উইথ মেনি গিফটস ইনক্লুডিং অ্যান আর্ম রিং, হাতের একটা রিংয়ের একটা নেকলেস, এবং একটা এনশিয়েন্ট একটা ভ্যালুয়েবল একটা সোর্ড, একজন যোদ্ধার জন্য একটা তরবারি কিন্তু বেশি ইম্পর্টেন্ট, একটা ব্যানার, একটা হেলমেট এবং হর্সেস, অনেক কিছু পেয়েছে। আর রাজার ওয়াইফ উইলথিউ মেক্স আ গ্রেট স্পিচ অ্যান্ড অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাম্বাসাডর অফ ফর হার নিফিউ। আচ্ছা, এখানে এখন বলতেছে তখন আবার ঘোষণা হয় যে তার নিফিউ বা ভাতিজা রথহাল্ফ সে পরবর্তী রাজা হবে, সেখানে একটা ঘোষণাও এসে যায়। আচ্ছা, এখন অ্যানালাইসিস হলো এই সেলিব্রেশনে কিংস পোয়েট পারফর্মস, পোয়েট বা কবি অনেক ধরনের মানে গান বর্ণনা করতে থাকে এবং টেলস, বিভিন্ন ধরনের কাহিনী, অতীতের কাহিনী গেস্টদেরকে বর্ণনা করতে থাকে। এই এন্টারটেইনমেন্টগুলো বা এই বিনোদনগুলো একটা ফোরশ্যাডোইং ছিল, যে একটা ওয়ার্নিং ছিল যে বেওলফ এবং অডিয়েন্সের কাছে দে ডেমনস্ট্রেট দ্য পাওয়ার অ্যান্ড দ্য পিটফলস দ্যাট কাম উইথ ফেম। বলতেছে যে ক্ষমতার সাথে আর এবং খ্যাতির সাথে কিছু পিটফল আসবে, কিছু ত্রুটি বা ভুল ত্রুটি আসবে। এটাকে গ্রিক ভাষায় বলে হ্যামার্শিয়া বা হিউব্রিস। আচ্ছা, ইন ওয়ান অফ দ্য পোয়েটস স্টোরিজ হুইচ ইজ বেসড অন হিস্ট্রিক্যাল ফ্যাক্ট, আসলে এখানে ওই যে যেটা বলছিল হেয়ার মডের কথা, তারপরে সিপসনের কথা, শিল্ডিংস, আর ডেনিশ প্রিন্সেস নেমড হিল্ডবার্গ ম্যারিজ ফ্রিজিয়ান কিং ফিন ইন হোপস অফ মেন্ডিং। আচ্ছা, এটা আসলে এখানে একটা, এই যে কবিগুলো গান গাচ্ছিল, এখানে একটা ব্যাপার আছে, এখানে অতীতের বিভিন্ন কাহিনী বর্ণনার মাধ্যমে ফোরশ্যাডোইং হচ্ছিল।
ভবিষ্যতে কিছু হবে, যেমন বেওলফের সাথে হবে। সেটা হচ্ছিল যে ড্যানিশ একজন প্রিন্সেস ছিল, সে হলো ফ্রিজিয়া একটা জায়গা, সেখানকার এক রাজা তাকে বিয়ে করেছে। ডেনিশ আর ফ্রিজিয়ানদের মধ্যে যুদ্ধ চলছিল, সেটার লাঘব করার আশায়, কমানোর আশায়, উপশম করা বা ডিক্রিজ করার আশায়। তো এটা এই ফিউড বা সংঘাত এটা কমে নাই, স্কুয়েলসড মানে থামে নাই। হাওয়েভার ডেন্স অ্যাটাক, ডেনিশরা অ্যাটাক করে এবং শেষে যে প্রিন্সেস তার ছেলে এবং ভাই মারা যায় ফিনদের হলে, এই যে ফ্রিজিয়ানদের হলে। মেনি ডেন্স আর কিল্ড অ্যান্ড দেয়ার বডিজ বার্নড ইন্টু অনার টু ডেথ। আচ্ছা, ইট ইজ আ স্যাড টেল দ্যাট শেয়ার্স দ্য কালচার অ্যান্ড ডিফিকাল্ট পলিটিক্যাল ব্যাটেলস ওয়েজড ডিউরিং দিস টাইম। মানে বলছে ওই সময়কার যে কালচার, ওই সময়ের যে কৃষ্টি সংস্কৃতি, এগুলো ওই সময় দেখিয়েছে। ওরা গানের মাধ্যমে এরকম বলতো আর কি রাজ দরবারে। আচ্ছা, রথগার ইজ ইনডেটেড। আচ্ছা, এটার উচ্চারণ কি? ইনডেপ্টেড আপনারা বলতে পারেন। আচ্ছা, আচ্ছা ঋণের ইংলিশ হলো DEBT, এটার উচ্চারণ অনেকে বলে ডেপ্ট। ঠিক আছে, ওটা হতে পারে, আমি করে দিচ্ছি। এটা এখানে কিছু নাই, ভুলের মানে অ্যাশেমড হওয়ার কিছু নাই। এটার উচ্চারণ হবে ইনডেটেড, মানে আসলে হলো মনে হবে ডেপ্ট, আসলে হলো উচ্চারণ হলো খেজুর বা ডেটের উচ্চারণ। বিটা থাকবে, ওমিটেড থাকবে। ঠিক আছে। টু বেওলফ ফর হেল্পিং রিস্টোর হিজ কিংডম অ্যান্ড সেফটি অ্যান্ড অর্ডার। রথগার তো খুব খুশি। তারপরে বেওলফ, আচ্ছা, এই যে এই উপহারগুলো একজন রাজার উদারতা প্রকাশ করে, তাই না? এই সেরিমনিটা এবং স্টোরি একটা হিস্টোরিক্যাল পারপাস সার্ভ করছে। রেকর্ডিং অফ দিস টাইমস অ্যান্ড ট্রেডিশনস অফ দ্য স্ক্যান্ডিনেভিয়ান পিপল। এই জায়গাগুলোর মানুষকে স্ক্যান্ডিনেভিয়ান পিপল বলা হয়। ওই যেটা সুইডেন এবং ডেনমার্ক, এগুলো হলো স্ক্যান্ডিনেভিয়ার দেশের অংশ। 5টা দেশ মিলে স্ক্যান্ডিনেভিয়া। এই সেকশন আচ্ছা, আবার গল্প শুরু হয়ে গেল পিছনে হঠাৎ। সেকশন অলসো এনলাইটেন্স অডিয়েন্সেস অ্যাবাউট দ্য রোল অফ উইমেন ইন দ্য ডেনিশ কোর্টস অ্যান্ড exemplifies their part in politics and ambassadorship। মানে মহিলাদের অবস্থান কি ছিল সমাজে, রাজ দরবারে, সেগুলো প্রকাশ করেছে। অ্যাজ অ্যাংলো-স্যাক্সন ট্রাইবস ওয়ার অফেন অ্যাট ওয়ার উইথ ওয়ান অ্যানাদার। আমরা তাহলে কি দেখলাম? এই ট্রাইবগুলো সবসময় যুদ্ধ কালচারেই ছিল। অতীতের ইতিহাস বর্ণনা করলো, সেখানেও মারামারি। কোন রানী কাকে বিয়ে করছে যুদ্ধ ঠিক করার আশায়, উল্টো আরও তারা মারা গেল। সো এরকম যুদ্ধ, ওয়ার কালচার। সো দ্য ডটার্স অফ ইচ রুলার ওয়ার ফ্রিকুয়েন্টলি ম্যারিড অফ টু দ্য লিডার্স ইন রাইভাল ট্রাইবস। তারা কী হতো তখন? বিপরীত ধর্মী বা রাইভাল বা শত্রুপক্ষের লোকেদের সাথে অফেন তাদের বিয়ে হতো, এই সমস্ত মেয়েদের। তো রোলস ওয়ার দোজ অফ দ্য পিস উইভার্স। তাদের ছিল যে শান্তি চুক্তির প্রোডাক্ট আর কি, তারা শান্তি চুক্তির জন্য তাদেরকে ইউজ করা হতো মেয়েদেরকে। তো ইট ওয়াজ অ্যাজিউম দ্যাট দেয়ার প্রেজেন্স ইন দ্য রাইভাল রয়্যাল হাউস হোল্ড উড লেসেন দ্য টেনশন। মানে এটা সমস্যার সমাধান করবে। ইন অ্যাডিশন দ্য কুইন ইন ইচ Reem served as hostess at social functions to ensure that appropriate civil protocol behavior maintained হবে রাজার সম্মানে। Her graciousness also furthers the theme of the hospitality। ওই মহিলাগুলোর যে ছিল, অবদান ছিল, সেগুলো হসপিটালিটিও ইন্ডিকেট করছে। তারা আতিথেয়তা তাদের ভালো ছিল। সো তারা মহিলাগুলো ছিল আসল কূটনীতিক বা কি বলবো, পলিটিশিয়ান বা কূটনীতিকের ডিপ্লোম্যাট ছিল আর কি। বেওলফ হলো, আচ্ছা, ডেঞ্জার রিটার্নস। এরপরে কি হচ্ছে এখন খুব অনেক বড় বড় সেলিব্রেশন হওয়ার পরে রথগার এবং বেওলফ হিওরট হলটা লিভ করেছে এক রাতের জন্য। আনফর্চুনেটলি ব্যাটল তখনও ওভার হয়নি। ছেলের মৃত্যুর শোকে গ্রেন্ডেলের মা চুপি সেখানে স্টিল দিলি মানে কৌশলে এবং চোরের মতো সে এবং আস্তে করে সেখানে করে কিলিং অ্যাসকেয়ার, ওই যে ওয়ান অফ দ্য রথগার্স ক্লোজেস্ট অ্যাডভাইজার্স। বেওলফ ইজ সামন, আবার সে তাকে করছে, ডাকা হচ্ছে আর বলছে যে তুমি আমাদেরকে হেল্প করো। তারপরে আনফার্থ অলসো গিভস বেওলফ হিজ সোর্ড। যে লোকটার সাথে বেওলফের এত দ্বন্দ্ব হলো, সেও বেওলফকে তার তরবারিটা দিয়ে দেয়। বেওলফ তখন প্রিপেয়ার করছে ব্যাটেলের জন্য। এর যে পয়জনাস জায়গায়, সো জায়গাটা তো পয়জনাস, সেখানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। সো ওই কেভের মধ্যে যখন সুইম করছিল, গ্রেন্ডেলের মা তাকে খুঁজে পায় এবং তাকে একটা সোয়াম্পের পিছনে এমন একটা জায়গায় টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে যাতে সে মারা যায়। সো আলটিমেটলি তারা মারামারি করে। বেওলফ তার তরবারি চালায়, বাট কোনো ইফেক্ট হয় না, যেহেতু মহিলা ডাইনি। সো তার পাওয়ার অনেক। Beowulf then sees a mighty sword meant for a giant
অন দ্য ওয়াল, দেয়ালে একটা বড় দৈত্যকে মারার জন্য একটা সোর্ড পায়, সে ওটা ওখান থেকে ছিঁড়ে আনে এবং গ্রেন্ডেলের মাকে সেভাবে ওইটা দিয়ে মারা হয়। তারপর ডেন্স অ্যান্ড গিট মেন ওয়াচ ফ্রম অ্যাবাভ, ওখানে তার সাথে তো আরও লোক ছিল, তারা এটা দেখে। সো এবং দেখে যে এক্সট্রিমলি মানে ভায়োলেন্টলি ব্লাড বের হয়ে আসতেছে মহিলার শরীর থেকে, এবং মানে তারা বুঝতে পায় যে কাজ হয়ে গেছে। সো দ্য ডেন্স লিভ বাট দ্য গিটস অ্যাওয়েট সাম সাইন ফর দেয়ার হিরো, মানে ডেনরা তারা মানে এটা দেখার পরে তারা চলে যায়, কিন্তু গিট হলো তো বেউলফরা হলো গিটস, সো তারা অপেক্ষায় থাকে কখন বেউলফকে তারা সরাসরি দেখতে পাবে। বেউলফ সিজ গ্রেন্ডেলস বডি লাইং বিলো অ্যান্ড রিমুভস হিজ বিস্টস হেড ইন রিটালিয়েশন ফর অল দ্য মেন গ্রেন্ডেল মার্ডার। বলছে যে এটার প্রতিশোধ হিসেবে সে গ্রেন্ডেলের পুরো মাথাটা কেটে নিয়ে আসে, যেহেতু গ্রেন্ডেল অনেক মানুষকে হত্যা করেছে গত 12 বছরে। সো এই মানে এটার যে ব্লেড, যে তরবারিটার মেলস অ্যাওয়ে এবং ইট টাচেস গ্রেন্ডেলস পয়জনাস ব্লাড, ব্রিঙ্গিং অ্যান এন্ড টু দ্য ডেঞ্জার দ্যাট হি হ্যাজ হন্টেড হিরোড হল। মানে ওই ইয়ার থেকে আমি বলেছিলাম তরবারিটা সব খুলে পড়ে যায়, খালি হাতলটা থেকে যায়। সো বিউলফ রিটার্নস দ্য হিরোড হল উইথ দ্য হিল্ট অফ দ্য সোর্ড, ওই যে সোর্ডের যে হাতলটা, এবং গ্রেন্ডেলের মাথা নিয়ে ট্রফি হিসেবে যায়। রদগার তাকে ট্রফি দিয়ে বরণ করে, এবং রদগার গিভস মোর গিফটস অ্যান্ড ফাদারলি অ্যাডভাইস টু হিজ চ্যাম্পিয়ন, তাকে ইয়া করে। তো রদগার ডিক্লেয়ার্স বেরলস ওয়ার্দিনেস টু বি কিং ইন হিজ ওন ল্যান্ড। রদগার বলছে যে তুমি এত বড় বীর, তুমি রাজা হতে পারবা তোমার এরিয়াতে। Beowulf to the devil king Hermod, another feast ensues and then Beowulf and his men set sail for home. তারা তারপরে বাসায় চলে যায়। আচ্ছা, এটুকু পড়ে শেষ করে দিব আজকের মতো। অ্যানালাইসিস, কালচারাল নর্মে গ্রেন্ডেলের মা এভরি রাইট টু সিক রিভেঞ্জ। আচ্ছা, কালচারালি দেখলে গ্রেন্ডেলের মা তো ঠিক ছিল যে সে তো একজন মা, তার সন্তানের হত্যার রিভেঞ্জ তো নিতেই পারবে। সো ফিউডস ওয়ার কমন, মেনি টাইমস দ্য ফিউডস উড লাস্ট ফর জেনারেশনস। অনেক সময় অনেক বছর ধরে এই জেনারেশন টু জেনারেশন মারামারি চলতে থাকে। উইমেন ওয়ার অলসো ইনক্লুডেড ইন দেয়ার ফিউডস অলদো দে ওয়ার নট অফেন দ্য ওয়ান্স টেকিং রেট্রিবিউশন। মহিলারাও এগুলোতে অংশগ্রহণ করতো। বিকজ গ্রেন্ডেল ডিডন্ট প্লে বাই দ্য রুলস, উই ক্যান অ্যাজিউম রদগার অ্যান্ড বেউলফ ডিডন্ট কনসিডার ইট ফেয়ার ফর হার টু টেক রিভেঞ্জ। তারা তার রিভেঞ্জটা পছন্দ করে নাই। লাইকওয়াইজ গ্রেন্ডেল অ্যান্ড হিজ মাদার ওয়ার ডিসেন্ডেন্টস অফ কেইন, সো দে ওয়ার নট গিভেন দ্য সেম রিগার্ড অ্যাজ আদার সিচুয়েশনস। মানে কেইন মানে ওই যে কাবিলের বংশধর, এরকম ইয়া করা হচ্ছে। তো যখন আনফার্ড জেনারেসলি অফার্স বেউলফ হিজ সোর্ড টু ইউজ ইন দ্য কম্ব্যাট, দিস লিডস দ্য অডিয়েন্স টু বিলিভ আনফার্ড নো লঙ্গার হোল্ডস আ গ্রাজ অ্যান্ড রেসপেক্টস বেউলফস স্ট্রেংথ অ্যান্ড কারেজ। যখন আনফার্ড তাকে সোর্ডটা দিচ্ছে তখন অডিয়েন্স বোঝা যায় যে আনফার্ডের সাথে বেউলফের আর কোনো গ্রাজ নাই। গ্রাজ মানে কি? শত্রুতা নাই, বা কোনো ধরনের কি বলবো, ওই মানে কি বলে গ্রাজের বাংলা কি? গ্রাজ আপনারা কিন্তু ইউজ করেন, মানে এখনকার তো এই যে আমাদের মধ্যে কোনো গ্রাজ নাই। সো কোনো রাগ পোষণ করা বা শত্রুতা, গোপন শত্রুতা পোষণ করা। সো বেউলফ ড্রাইভস ইনটু দ্য হাবলিং মেয়ার অ্যান্ড দ্য সিম্বলিক অফ হেল। আচ্ছা, আনএক্সপেক্টেডলি গ্রেন্ডেলের যে ডুয়েলিং ইজ মাচ like a hall above guard, showing that sometimes there isn't as great as difference between heaven and hell as we would expect. আচ্ছা, গ্রেন্ডেলের যে আচরণ, এগুলো বলতেছে যে কখনো কখনো হেভেন আর হেলের মধ্যে কোনো পার্থক্য থাকে না, স্বর্গ আর নরকের মধ্যে। Beowulf swings at Grendel's mother with the sword Unferth gave him, but it is ineffective. He finds a supernatural sword that takes her head cut off. সো একটা সুপারন্যাচারাল হেড দিয়ে সে সমর্থ হয় গ্রেন্ডেলের মাকে হত্যা করতে। সো এই ম্যাজিক্যাল সোর্ডটা মিন টু বি ইউজড ফর গুড অ্যান্ড টু ডিস্ট্রয় ইভিল। আচ্ছা, আমরা কিন্তু আরেকটা জিনিস ভুল করি, আমরা কি উচ্চারণ করি বলেন তো? এভিল, তাই না? এভিল শব্দটা, এটার উচ্চারণ কি? EVIL। আচ্ছা, এটার অ্যাকচুয়াল উচ্চারণ হলো ইভিল। আপনি সিনেমায় দেখেন ইভিল। আরেকটা ভুল আমরা, কমন মিস্টেক্স এগুলো। আরেকটা আছে কি জানি, হ্যাঁ, আপনি ধরেন বাচ্চার মা, আপনি বলবেন আমি ওর লিগ্যাল গার্জিয়ান। আসলে কি গার্জিয়ান? গার্ডিয়ান। সিনেমার মধ্যে দেখেন, মুভির নাম কি? গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি। ওরা কি বলে? গার্জিয়ান অফ দ্য গ্যালাক্সি। তো মুভি, আচ্ছা, এটা দিস ইজ ফানি যে আমরা মুভির মধ্যে ঠিকই বলছি গার্ডিয়ানস অফ দ্য গ্যালাক্সি, কিন্তু আমরা আইসাই যদি আমাদের বাচ্চা কাচ্চাকে বলতেছি যে আমি ওর গার্জিয়ান। সো এই কমন মিস্টেক্সগুলো করবেন না, ঠিক আছে? ইভিলের আসলে উচ্চারণ হলো ইভিল। আচ্ছা, পোয়েম, আমরা পোয়েম বলি, POEM। আমাদের লিটারেচারের স্টুডেন্ট হিসেবে এটা করা যাবে না, ভুল। পোয়েট, ইয়ার। তারপরে আরেকটা জিনিস, জার্মান শব্দ GENRE, উচ্চারণ হলো জনরা।
এটা কি ধরনের জিনিস? কবিতা, জনরা। তো জেনরে বলা যাবে না, জনরা। আচ্ছা এটা অনেকখানি হচ্ছে, এটা বাদ রাখি। এটা কত লাইন? 1905। আজকের মতো শেষ করেন।